আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো, গত ক্লাসে আমি ধারাবাহিকভাবে 6-7টি ক্লাস নিয়েছি আলোর প্রতিফলন সম্পর্কে। প্রতিফলন হচ্ছে একই মাধ্যমে ফিরে আসা। আজকে পড়াবো নতুন একটি অধ্যায়, প্রতিসরণ। তারপর কিছু সৃজনশীল আলোচনা করব। বেসিকটাকে শক্ত করার জন্য অধ্যায় ভিত্তিক ক্লাসগুলি ভালো করে পর্যবেক্ষণ করে লিখে শিখতে হবে, তবে ভালো করবে। আর বাসায় থেকে শুধু বাসায় থাকো, কিন্তু বাইরে যদি যাও অবশ্যই এই দুর্যোগ মুহূর্তের যে স্বাস্থ্য সচেতনতার সম্পর্কে বলা হয়েছে সেই বিধি মেনে চলে রাস্তাঘাটে চলবে। প্লাস বাসায় এসে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধৌত করতে হবে। সুতরাং ওইদিকে একটু খেয়াল রাখবে। আর তোমরা অবশ্যই সংসদ টিভির যে ধারাবাহিক ক্লাসগুলি হয় সেটা অবশ্যই দেখবে, কারণ ওটা সরকার কর্তৃক নির্ধারিত। তারপর আমাদের ক্লাসগুলি দেখবে অবশ্যই। লাইভ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করতেছি আলোর প্রতিসরণ। প্রতিসরণ সম্পর্কে তো আমরা অবশ্যই অবগত আছি। সরণ মানে কি? দূরত্ব। প্রতিসরণ, প্রতি একটা অব্যয় বাংলায় তোমরা পড়েছ। আর সরণ মানে কি? কতটুকু যাওয়া। তার মানে কি এখানে দুইটা মাধ্যমের কথা বলা হয়েছে। একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর দিক পরিবর্তন হয়ে যায়। এই যে দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। একই মাধ্যমে ফিরে আসে না, দ্বিতীয় মাধ্যমে যে চলে যাওয়াটা হচ্ছে প্রতিসরণ। যদি আমি সংজ্ঞাটা লিখতে চাই, লিখতে পারো। আলোর প্রতিসরণ সংজ্ঞাটা কি হবে? যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে এখানে লিখি স্বচ্ছ মাধ্যমে তির্যক। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করার সময় দুই মাধ্যমে বিভেদ তলের এর দিক পরিবর্তন হয়। দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনা কি? আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে কি আলোর প্রতিসরণ বলে। আচ্ছা, আমি চিত্র এঁকে বুঝাইয়া দিচ্ছি, তে বেশি বুঝতে পারবা। দেখো, এই একটা চিত্র, এটা হচ্ছে ঘন মাধ্যম পানি। কি? ঘন মাধ্যম। আর এটা হলো বায়ু, হালকা মাধ্যম।
ঘন মাধ্যম, হালকা মাধ্যম। আচ্ছা, এই পানিটা এখানে লিখি, পানি কি ঘন মাধ্যম। আচ্ছা, এখানে যদি কাঁচ লিখি, কাঁচ না, এখানে পানি দিই, পানি, এটা হলো কাঁচ, এটা হলো হালকা, এটা হচ্ছে ঘন। এখন একটু খেয়াল করো। আচ্ছা, এইটা ওই পাশে লিখি, পানি হালকা। আচ্ছা, একটু খেয়াল করো ভালো করে যে আমরা দুইটা মাধ্যমের কথা বলছি। এখানে বিভেদ তল আছে, দেখো, বিভেদ তল দেখো, এই এক্স ওয়াই হচ্ছে বিভেদ তল, এই এক্স ওয়াইটা কি বিভেদ তল, আর এটা হচ্ছে হালকা মাধ্যম, ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। সুতরাং এখানে বলা হয়েছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, একটা মাধ্যম অন্য স্বচ্ছ মাধ্যম, দুইটাই স্বচ্ছ মাধ্যম, তির্যকভাবে যখন প্রবেশ করে, দেখো এই তির্যকভাবে প্রবেশ করলো আলোক রশ্মি, কি এ ও পতিত যখন আপাতিত হয়, তাই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন এই সোজাসুজি না গিয়ে একটু দিক পরিবর্তন হয়ে যায়। এই যে দিক পরিবর্তন হয়ে গেল, এটাকে বলা হয় প্রতিসরণ। দেখো এখন মিলে কিনা, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করার সময় দুটি মাধ্যমে বিভেদ তল কোনটা, এক্স ওয়াই, এই এক্স ওয়াই কিন্তু এই বিভেদ তলে কিন্তু দিক পরিবর্তন হয়ে গেল, সোজা না গিয়ে একটু বেঁকে যায়। পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়, প্রতিসরণ, আলোর প্রতিসরণ। আর যদি হালকা থেকে ঘন যায়, দেখো পানি কাঁচের তুলনায় হালকা, সেই কাজটা যদি হয় যে এ ও আপাতিত রশ্মি, এও কি আপাতত, আমরা প্রতিফলনে পড়েছি, দেখো সোজা না গিয়ে যদি অবিলম্বের কাছে চলে আসে, কি এটা হচ্ছে n1 হচ্ছে অবিলম্ব, n1টা কি অবিলম্ব। দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে, কেন, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই কাহিনী, এই ঘটনা কিন্তু মনে রাখতে হবে। আর হালকা থেকে যদি ঘনতে আসে তখন অবিলম্বের কাছে চলে আসে, এই যে বেঁকে গেল আলোক রশ্মি, সেই দিক পরিবর্তন হলো, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, একটা ঘটনা। এখানে কিন্তু কোনো সংজ্ঞা বলতে এই সম্পূর্ণ কাজটাকে না, এই সম্পূর্ণ কাজের বলে যে একটা ঘটনা সৃষ্টি হলো, যে দিক পরিবর্তন হলো, সোজা না গিয়ে যে বেঁকে গেল, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আচ্ছা, তো আমরা প্রতিসরণের দুটি সূত্র জানি, যে আপাতিত রশ্মি, এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব বিভেদ তলের একই বিন্দুতে অবস্থান করে। দেখো একই বিন্দুতে কিন্তু অবস্থান করে, সব একই বিন্দুতে ছেদ করে, এগুলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি, আলোর প্রতিসরণের কয়টি সূত্র, দুইটি সূত্র। প্রতিসরণের দুটি সূত্র আছে, সূত্রগুলি কি কি, এক, মুখে বলে দিব, তোমরা একটু লিখে নাও দয়া করে, যে আলোক আপাতিত, প্রথম সূত্রটা হচ্ছে আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এ হলো প্রথম সূত্র। আবার একটু বলে দিচ্ছি, প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর একই সমতলে অবস্থান করে। এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব বিভেদ তলের একই বিন্দুতে অবস্থান করে। দুই নম্বর সূত্রটা হচ্ছে স্ল্যানের সূত্র বলা হয়। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট আলোচন। দেখো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, একটা পানি একটা বায়ু, দুইটা মাধ্যম কিন্তু, একটা পানি একটা কাঁচ। এই এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের জন্য
এখন দেখো সূর্যের কয়টি বর্ণ আছে? যে কোনো একটা বর্ণের জন্য বর্ণের উপর ডিপেন্ড করে প্রতিফলিত রশ্মি কতটুকু বেঁকে যাবে। সুতরাং এই বর্ণের কথাটা বলতে হবে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের জন্য আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। আচ্ছা, 2 নম্বর সূত্রটা একটু লিখে দিচ্ছি, কারণ 2 নম্বর সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে 2 নম্বর সূত্র হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের জন্য এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের জন্য আলো রশ্মির ক্ষেত্রে আপাত কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব। আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। সর্বদা কথা লিখলে সুন্দর হয়, সর্বদা ধ্রুবক। এটা হলো দ্বিতীয় সূত্র, একে স্লেনের সূত্র বলা হয়। যেমন এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি বলি, যেমন এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আপাতন কোণের সাইন θ1 প্রতিসরণ কোণের সাইন θ2, এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এইটা বি মানে কি? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। লিখতে পারো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে এনও বলতে পারো, ইটাও বলতে পারো। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, একে কি বলা হয়? দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রতিসরণাঙ্কের সংজ্ঞা লিখতে পারি যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকেই প্রতিসরণাঙ্ক বলে। ধ্রুব না বলে কি বলতে হবে? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকেই কি প্রতিসরণাঙ্ক বলা হয়। লেখা বোঝা যায় না। আচ্ছা, নেটের সমস্যার কারণে হতে পারে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মেহনাজ, তারপর ডালি, গোলাম। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার হও, বলো। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যাকে স্লেনের সূত্র বলা হয়। তো আমরা এখানে যে একটা অনুপাতের কথা বললাম, এ অনুপাত বি, যদি মাধ্যম এরকম হয় যে এ হলো এ মাধ্যম, এ হলো বি মাধ্যম, এ হলো এ মাধ্যম, এটা হচ্ছে কি বি মাধ্যম, তখন আমরা লিখতে পারি এইটা বি সমান সাইন থিটা বাই এই যে এই কোণটা হলো θ1, এই কোণটা হলো θ2। চিত্রটা হচ্ছে এরকম, তাই না? আচ্ছা, এটা বেশি বেঁকে গেছে, এটা সোজা হবে এই। ঠিক আছে, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ধ্রুব বলা হয়। এখন যদি এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের মধ্যে যদি একটি বায়ু হয় বা শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলা হয় শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা,
তো এখন যদি মাধ্যমটা যদি দিক পরিবর্তন হয়ে যায়, মনে করো এখন যদি আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে আসে, তখন কি হবে? বি ইটা এ, তখন হয়ে যাবে 1/a ইটা বি। যে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে, এর বিপরীতটা হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সুতরাং এটা একটু খেয়াল করো, এটা একটা সূত্র। এরপরে হচ্ছে এই প্রতিসরণাঙ্কের সাথে বেগের একটা সম্পর্ক আছে, যে আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের পরিবর্তে যদি আলোর বেগের কথা বলি, তা আমরা সূত্র পেলাম কয়টা? 2টা। আমি সূত্র নাম্বার দিয়ে দেখাই, কারণ তোমাদের এই সূত্রগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। সূত্র যদি কেউ জানে ভালো করে, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এ হলো 2 নম্বর সূত্র। 3 নম্বরটা হচ্ছে, যদি এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমে বেগের কথা বলা হয়, যেমন মনে করো এই মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমের বেগ, প্রথম মাধ্যমের বেগ যদি CA হয়, বি মাধ্যমে আলোর বেগ যদি CB হয়, এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে আলোর বেগ হয়, তবে A ইটা B, মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো প্রথমে যে এটা আছে সেটার বেগটা উপরে হবে, আর পরেরটা হবে নিচে বেগ। মানে কি, এ মাধ্যমে আলোর বেগ, উপরটা কি এ মাধ্যমে আলোর বেগ, নিচেরটা হচ্ছে কি বি মাধ্যমে আলোর বেগ। সি হচ্ছে আলোর বেগ। আচ্ছা, এখন লেখা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও। এখন ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, সুতরাং লেখাটা এরকম হয় নেটের কারণে, একটু ধৈর্য ধরলে অবশ্যই তোমরা সঠিক এটা পাইবা। যদি কোনো সময় বলে বায়ু থেকে পানিতে প্রতিসরণাঙ্কের আপাতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। এই যে বায়ুর সাপেক্ষে, মনে করো যদি বায়ুর কথা বলে, বায়ু হলো এ, এটা ডাব্লিউ, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। উপরে হচ্ছে বায়ুর আলোর বেগ, আর নিচে হচ্ছে পানিতে আলোর বেগ। তো বায়ুতে আলোর বেগ দেওয়া আছে কত আমরা জানি, কিন্তু 3 × 10⁸, আর পানিতে আলোর বেগ সেটা আমরা জানতে হবে। অথবা বলতে পারে আপাতন কোণ sin I sin R, দুটা দেওয়া আছে, এটা বের করো। করা যাবে না? আচ্ছা, আমি আরেকটু দেখাই, তে বুঝতে পারবা। যে বলা আছে আপাতন কোণ, আপাতন, আচ্ছা চিত্রের মাধ্যমে দেখায় বেশি সুন্দর হবে। এ হলো বায়ু, এ হচ্ছে পানি। তো হালকা থেকে দূরে গেলে কি হবে? অবিলম্বের কাছে চলে আসবে। এই আপাতন কোণ দেওয়া আছে 30°, প্রতিসরণ কোণ দেওয়া আছে কত? 19°, কমে যাবে, তাই না? আর বায়ুতে আলোর বেগ আমরা জানি, CA হলো 3 × 10⁸ মিটার S−1। যদি বলে পানিতে আলোর বেগ কত, পানিতে আলোর বেগ কত? CW হোয়াট? এখন দেখো আমরা এই সূত্রটা লিখেছি, তাই না? এখনই যদি এইটার মান কিন্তু নেই, আমরা জানি এইটা বি সমান কি sin θ1 sin θ2 সমান কি CA/CW। এখানে আমরা CW যদি বের করতে চাই, তখন কি করতে হবে? CW সমান কি হবে বলো? CA sin θ2/sin θ1। এখন যদি মান বসায় দিই, তবে অঙ্কগুলি হয়ে যাবে। sin θ2 হলো 19°, sin θ1 হচ্ছে 30°, আর CA হচ্ছে কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তবে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা 3টা অঙ্ক সূত্র দেখিয়েছি। এখানে অনেক সময় দেওয়া থাকে যে ইটা ডাব্লিউর মান হচ্ছে 1.5, আর ইটা এ এটা হোয়াট, এটা বের করতে চাই। তখন সূত্রটা কি হবে? তখন আলোর বেগের কোনো কাজ নেই,
তখন কি হবে দেখো ভালো করে খেয়াল করো, আমি এই সূত্র ব্যবহার করেছি CW বের করার জন্য, কিন্তু CW বের করে C এ দেওয়া আছে কিন্তু প্রতিসরণাঙ্ক দেওয়া নাই। প্রতিসরণাঙ্ক সূত্র কি জানি? sin θ বাই sin r, sin θ 1 sin θ 2, θ 1 θ 2 C এ দেওয়া আছে, আমরা CWটা বের করতে পারবো। যদি এই CW না দিয়ে প্রতিসরণাঙ্ক, দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, যে দেওয়া আছে কি আপাতন কোণ প্রতিসরণ কোণ, তো প্রথমে আমরা এইটা W ব্যবহার করলাম, ব্যবহার করে এখন প্রতিসরণাঙ্ক যদি বের করতে বলে তো আমরা কি লিখব? এই প্রথমটা যেটা সেটা নিচে হবে আর এইটা ডাব্লুটা উপরে হবে। যে আমরা আলুর ব্যাগের ক্ষেত্রে প্রথমটা লিখছিলাম উপরে আলুর ব্যাগ, কিন্তু প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে প্রথমটা কোথায় যাবে? নিচে। এখন দেখো এইটা ডাব্লু কিন্তু এ মাধ্যম সাপেক্ষে ডাব্লু মাধ্যমে পানির মাধ্যমে প্রতিসরণাঙ্ক নেই, তো সেই জন্য আমরা সূত্রটা ব্যবহার করব sin θ 1 sin θ 2। কি আছে উদ্দীপক কি আছে? θ 1 θ 2 দেওয়া আছে, তার মানে এটার পরিবর্তে এটা সূত্রটা ব্যবহার করব করে এটা ডাব্লিউ এটা এ। এখন এটা এ যদি বের করতে চাই তো আমাদের দেখো তিনটা মানই দেওয়া আছে উপরে, θ 1 θ 2 এবং এটা ডাব্লিউ দেওয়া আছে, আমরা মানগুলি বসায় দিয়ে বের করতে পারি। বা এটা ডাব্লিউ সমান কি হবে? এটা এ বা এন এ যাই বলো, θ 1 θ 2। ঠিক আছে, তুমি আর গুণ করতে পারো, এটার সাথে গুণ এটার সাথে গুণ, তো সাতেরটা নিচে চলে যায়। আমি একবারই লিখে দিয়েছি, তোমরা একটা লাইন অতিরিক্ত লেখো। আচ্ছা, সুতরাং আমরা কয়টা সূত্রের ব্যবহার দেখিয়েছি একটু ভালো করে খেয়াল করো, যে আমরা কয়টা সূত্র ব্যবহার করেছি? 4-5টা সূত্র হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপরে আসো আজকের ক্রান্তিকোণ, তারপর পূর্ণ অভ্যন্তরীণ কোণ আজকে আলোচনা করব না। আচ্ছা, প্রতিসরণ কোণ, আপাতন কোণ। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা কি? যদি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1-এর বেশি না হয়, সবসময় 1 থেকে বেশি হয়, কারণ প্রতিসরণাঙ্ক যেহেতু শূন্য মাধ্যমের সাথে সেই মাধ্যমে আলোর বেগ তুলনায় 1 থেকে বেশি হবে। মাঝে মাঝে এক মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুলনায় অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হয়? নির্ভর করে, একটা মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ভর করে। দেখো এইটার প্রতিসরণাঙ্ক যা হবে এটার প্রতিসরণাঙ্ক কিন্তু তাই হবে না। কেন? একটা পানি একটা বায়ু, তো মাধ্যমের উপর নির্ভর করে প্রতিসরণাঙ্কের মান। সুতরাং প্রতিসরণাঙ্ক সবসময় 1 থেকে বেশি হয়। দেখো এখানে 1.5 হয়েছে, এখানে 1.3 হবে বা 4 হবে, এরকম হবে। সুতরাং আপেক্ষিক প্রতিসরণাঙ্ক যদি বের করতে বলে তখন কি করতে হবে? সেটা অবশ্যই একটা নির্দিষ্ট মাধ্যম সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে। যেমন তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে পানির প্রতিসরণাঙ্ক, পানির তুলনায় হীরার প্রতিসরণাঙ্ক 1.82, হীরার তুলনায় পানির প্রতিসরণাঙ্ক 0.55, কাঁচের তুলনায় হীরার প্রতিসরণাঙ্ক 1.95। ঠিক আছে, এই মানগুলি মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর তোমাদের কিন্তু ক্রান্তিকোণ, এরপরে প্রতিসরণের ব্যবহার সম্পর্কে একটু কথা বলি আজকে ক্লাসটা। আচ্ছা, আরেকটু বলি, ক্রান্তিকোণটা বলে দিই। ক্রান্তিকোণের শর্ত হচ্ছে, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে। তাই ক্রান্তিকোণ বা সংকট কোণ। সংকট কোণটা কি? যে যদি ঘনমাধ্যম থেকে, এটা কি ঘনমাধ্যম? পানি, আর এটা হচ্ছে বায়ু। আলোক রশ্মি যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপাতিত হয়, তা আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যায়। দেখো দূরে সরে গেল, তার মানে আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা বড় হলো। এখন আপাতন কোণটা এমনভাবে নিলাম
যার কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়। এটা এক্স ওয়াইটা কি বিভেদতল না? এক্স ওয়াই যদি বিভেদতল হয় তা আপতিত রশ্মি এ ও ছিল, পরে বি ও আপতিত রশ্মির কারণে প্রতিফলিত রশ্মি বি ওয়াই পথে চলে যায়, মানে বিভেদতল ঘেঁষে চলে যায়। যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেই আপাতনকে ক্রান্তি কোণ বলা হয়, যাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, যে আপাতন কোণের জন্য, আমি শর্তটা হলো এটাই যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি আপাতিত হতে হবে, আর আপতিত হওয়ার ফলে যে আপাতন কোণের কারণে প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়, অথবা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলা হয়। এখন সংকট কোণ অপেক্ষা বড় কোণ যদি হয় আপাতন কোণটা, যেমন দেখো সংকট কোণ অপেক্ষা বড় কোণ নিয়ে নিলাম, তখন দেখা যাবে প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। কি হবে? প্রতিফলন। এই প্রতিফলনের ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে আপাতন কোণটা সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যম হতে হবে। ক্লিয়ার? গণমাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপাতন কোণ যদি হয় তবে আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং আমরা সার কথায় যদি কিছু সূত্রগুলি আবার একটু লিখি, প্রয়োজনীয় সূত্র, কারণ তোমাদের সূত্রটাই খুবই ইম্পর্টেন্ট এই প্রতিসরণ অধ্যায়ে। 1 নম্বর আমি লিখিয়েছিলাম এ ইটা বি বা এ এন বি, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন থিটা 1 সাইন থিটা 2, মানে আপাতন কোণ থিটা 1, প্রতিসরণ কোণ থিটা 2। 2 নম্বর সূত্র যদি লিখি এ ইটা বি, কি লিখেছিলাম? সি এ বাই সি বি, মানে কি এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে? 3 নম্বর সূত্র লিখিয়েছি, যদি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, যদি বলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, উল্টাটা, তখন হবে 1 বাই বি ইটা এ, 1 বাই বি ইটা এ। 3 নম্বর সূত্র। এখন আমরা 4 নম্বর সূত্র বলবো, ক্রান্তি কোণের কথা। আরেকটা সূত্র লিখছিলাম কি, যদি প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান হচ্ছে ইটা বি বাই ইটা এ, এন বি বাই এন এ। দেখো আলোর বেগের সাথে এটার সম্পর্ক কি? এ মাধ্যমটা প্রথমে, সেটার বেগটা হবে উপরে, এ মাধ্যমটা প্রথমে, সেটার প্রতিসরণাঙ্কটা হবে নিচে। এই তথ্যটা মনে রাখতে হবে। সূত্র হলো সংকট কোণ থিটা সি, কারণ তোমাদের কিন্তু এই প্রশ্নটা বেশি আসে সংকট কোণ নির্ণয় করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় কিনা। আগামী ক্লাসে বিশদ আলোচনা করব। যে সূত্রটা একটু লিখে নিই, সাইন ইনভার্স এ ইটা বি, যদি এ ইটা বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে আমরা সংকট কোণ এই সূত্র দ্বারা বের করতে পারি, অথবা সাইন ইটা ইটা বি বাই ইটা এ, ইটা বি বাই ইটা এ, এই দুটা কিন্তু একই। দেখো আমি 4 নম্বর সূত্র লিখছি, সুতরাং এটাও হয়, অনেক সময় এটাও হয়। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সুতরাং এই 6টি সূত্র মনে রাখতে পারলে অনেক সৃজনশীল ইজি হয়ে যাবে। আগামী ক্লাসে আমি একটু সৃজনশীল আলোচনা করব, এই জাতীয় প্রতিসরণ এর অংশ নিয়ে একটা ক্লাস নিব। তোমরা ওই ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে। আর যারা ক্লাসে পড়ে আসছো সম্পূর্ণ ক্লাসটা একটু দেখো, সূত্র সংজ্ঞা আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই ক্লাস শেষ করতেছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।